আপনাদের সাথে আসন সমঝোতার জোট জামায়াতের সাথে জোট বললে আপনারা আবার রাগ করেন, সে কারণে আমি আগে থেকেই বলছি যে আসন সমঝোতার জোট জামায়াতের সাথে। ধন্যবাদ আপনাকে। জি জি, সেই জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন একটি দলের পক্ষে প্রশাসন ঝুঁকে পড়েছে এবং তিনি বলছেন একটা পাতানো নির্বাচন একটা শঙ্কা দেখছে বা সুষ্ঠু নির্বাচনের হওয়া নিয়ে শঙ্কা দেখছেন। আপনারা কি দেখছেন? বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এস চ্যানেল টিভির সঞ্চালক সাহেব, উপস্থিত আমার বিজ্ঞ আলোচক এবং দেশ বিদেশে যারা শুনছেন শ্রোতামণ্ডলী, জামাত সহ ইসলামী আন্দোলন সহ 11টি দল নিয়ে একটা নির্বাচনী সমঝোতা, একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। তার মূল প্ল্যাটফর্মে বাংলা যদি ধরি কি দেবো, জোট দেবো? জোট না, ওটাকে বলা হয় কি এটা হ্যাঁ, মানে প্ল্যাটফর্ম বলে তো মঞ্চ বলতে হবে। মঞ্চ, মানে আচ্ছা, অথবা অনেকে আপনাদের অনেকে পর্বও বলে। আচ্ছা, এটাকে এখানে এটা রাজনৈতিক অঙ্গনে নতুন একটা একটা ধারা তৈরি করলে একটা ধারা। আচ্ছা, যেখানে কোনো জোট না, এটা নির্বাচনী সমঝোতা। আমরা প্রশ্নের উত্তরে যাই। হ্যাঁ, তো এখন যেটা হলো যে যেহেতু আমাদের নির্বাচনী সমঝোতা 11টি দলের মধ্যে জামাত ইসলামও একটি দল আছেন, তার দলের নেতা যে কথা বলেছেন, এই কথা কিন্তু ওনার না, এই কথা কিন্তু অনেক এই যে সমঝোতা ভিত্তিক যে দলগুলো একত্র হয়েছে সবারই কথা, 11 দল সবারই, একই দল সবারই কথা। মানে ইসলামী আন্দোলনের অবস্থান কি? ইসলাম অবস্থানে তো মনে করি যে এখনও আমরা তো সেদিনও বলে আসছি, কালকের ওনার সাথে বক্তব্য আমাদের আলোচনা ছিল, সেখানে পরিষ্কার বলছি যে আপনি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করবেন, আপনি সর্বত্র লেভেল প্লেইং ফিল্ড এটা আপনি তৈরি করবেন, এবং আপনার অবৈধ অস্ত্র কতগুলো আছে, সেগুলো অবৈধ অস্ত্র এখন মজুদ আছে, এবং বিদেশ থেকে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে বাইরে থেকে প্রতিনিয়ত অস্ত্র আসতেছে, এবং এগুলা ব্যবহার হবে কিন্তু নির্বাচনকালীন সময়। হ্যাঁ, এখনো হচ্ছে আর কি, ওই সময় আরো বেশি হবে। কিন্তু উল্টো অস্ত্র তো উনি সরকার পক্ষ থেকে দিচ্ছে আবার। হ্যাঁ, উল্টো অস্ত্র তো সরকারের পক্ষ থেকে দেওয়া এইটা হচ্ছে। দেশে তো সিকিউরিটির জন্য তাদের, কিন্তু অবৈধ Garment অস্ত্র তো দেওয়া হচ্ছে। সিকিউরিটির জন্য না, এটা নিয়ে তো তারা সহিংসতা করবে, এই খুন খারাপি করবে ইত্যাদি ইত্যাদি, সহিংসতা করবে ইত্যাদি, ভোটের সময় সেন্টার দখল করবে, কন্ট্রাক্টে করে, এটা তো বিগত দিনে আমরা দেখেছি। কাজী এইটা হলো দ্বিতীয় নম্বর, অবৈধ অস্ত্র। 3 নম্বর হলো প্রশাসন যারা আছে, এই প্রশাসনের যারা আছে তারা দেখছে কোন দল ক্ষমতা যেতে পারে, নিজেরাই কিন্তু নিজের এই যে তাদের যে দুর্বৃত্তায়নের যে চরিত্র, এই ঢাকা দেওয়ার জন্য কোন দলটা যেতে পারে তার পক্ষে তারা গুণগান গাচ্ছে, এবং তার পক্ষে এই যে আপনি দেখেন মান্না ভাই আজকে একটা সুন্দর কথা বলছে যে কেমন প্রশাসন, আমি একই ব্যক্তি 2 জায়গায় আমি মনোনয়ন ফর্ম সাবমিট করলাম, এক জায়গাটা বাতিল হলো, এক জায়গাটা অবৈধ, অবৈধ, একজন বৈধ হয়ে গেল। এই দেখেন অবস্থাটা, এরা কারা করলো? ওখানে যে অবৈধ বৈধ করলো কে, এখানে অবৈধ করলো কে? কাজে এই প্রশাসন এইটা কিন্তু ফ্যাসিস্ট সরকারের মধ্যে যারা ছিল তাদের চরিত্রবান, তাদের যে কি বলে এটাকে, তাদের ভূমিকাকে যারা সরকারের পক্ষে ব্যাপক হারে প্রচার করেছেন এই প্রশাসন, তারা কিন্তু ওইখানেই বসে আছে। কাজে এই দিক থেকে 3 নম্বর হলো যে প্রশাসন নিরপেক্ষতা, এটা করা। 4 নম্বর যেটা হলো আধিপত্যবাদী শক্তি যারা বারবার আমার এই দেশটাকে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোকে রাজনীতি নিয়ন্ত্রণ করে, কিন্তু কতগুলো বিদেশি শক্তি, একটা হলো আধিপত্যবাদী শক্তি, আর হলো সাম্রাজ্যবাদী শক্তি, তারাই কিন্তু ইতিমধ্যে আসা যাওয়া শুরু হয়েছে। গতকালকে দেখছেন আপনি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা গ্রুপ আসছে, এরা কিন্তু নির্বাচনে যখনই ওঠে ইউরোপিয়ান ইউনিয়ন আসে, জাতিসংঘের প্রতিনিধি আসে, কমনওয়েলথের প্রতিনিধি আসে, এই তারপরে ইন্ডিয়ার আসে, যুক্তরাষ্ট্রের আসে, এভাবে আসে। 2024 সালেও তো দেখেছি। হ্যাঁ, এরা হুমকি খাই পড়ে। অথচ এই যে আপনি দেখেন প্রতি সপ্তাহে 2-3টা গ্রুপ আসে যাইতো 24 সালে, অথচ এই নির্বাচনটাও কিন্তু তারা পরবর্তীতে বৈধতা দিয়েছে, তার সরকারের সাথে তারা চুক্তি বাণিজ্য সব কিছু করেছে। এটাও কিন্তু একটা নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ আমার মনে করি। যে একটা যে প্রশাসনের কথা বলছে, যে ফ্যাসিবাদী প্রশাসন, এই ফ্যাসিবাদী প্রশাসনের অধীনেই তো আপনারা নির্বাচনে যাচ্ছেন না, এইটা তো চিহ্নিত হচ্ছে না, এটা তো গাপি মারা বসে আছে, আমি চিনতে পারতেছি না যে কে ওই ফ্যাসিবাদী, কিন্তু তার কার্যকলাপে কিন্তু এটা প্রমাণ হচ্ছে। এই যে অনেকেই কিন্তু ডুয়াল নেতৃত্ব, ডুয়াল নাগরিকত্ব নিয়ে অনেকটা বাদ পড়ছে বা স্থগিত হয়েছে, কিন্তু অনেকের কিন্তু কেউ কিছুই হয় নাই। এর মধ্যে আমি এবার ছোট প্রশ্ন করে আমি পান্না ব্যাখ্যা যাবে, আপনাকে লেভেল প্লেইং ফিল্ড এখন দেখছেন কিনা, বা যদি না দেখেন তাহলে এখনো লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা এখনো হয় নাই, এখনো মারামারি আছে। এখন প্রার্থীদের আপনারা দেখছেন যে টাকা সাবমিট করতে গেছে স্বতন্ত্র, তাকে ঘাট ধরে বাড়ি করে দিল,
এটা একটা যত বড় সে ছোট হোক বা বড় হোক একজন প্রার্থী তো সে বাংলাদেশের সংবিধান মেনে সে টাকা সাবমিট করতে নির্বাচনের আগে আগে সে পরিবেশ তৈরি হবে কিনা লেভেল প্লেইং ফিল্ড? এটা সরকার উপর নির্ভর করবে, সরকারের যে ভূমিকা কতটুকু পারে সন্দিহান, এটা শুধু আমাদের না, সকল সচেতন মানুষের মধ্যে সন্দিহান। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলেও তো নির্বাচনে যাচ্ছে না। না, নির্বাচনটা তো নির্বাচন হবেই। যদি নির্বাচন ব্যর্থ হয়, সঠিক না হয়, সুষ্ঠু না হয়, তখন একটা ব্যাপক একটা, ওটাকে বলা হয় গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ হয়ে গেলে একটা গণবিপ্লবের সূচনা ঘটবে, মানে গণবিপ্লবের সূচনা ঘটবে। মঞ্জুর আলম পান্না, একটু যেতে চাই, এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা তারাই বলছেন, বিশেষ করে বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো, বিশেষ করে 11 দল যারা এখন হয়েছেন, তারা আবার শঙ্কাও করছেন সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তারা মনে করছে পাতার নির্বাচন হবে। আপনি কি দেখছেন আসলে নির্বাচন নিয়ে হওয়া নিয়ে শঙ্কা দেখছেন তারা, নাকি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন? আপনি কি দেখছেন? ধন্যবাদ জয়নুল। শুনেন, বিষয় হচ্ছে কি যে প্রশ্ন করছেন বিধায় আমাকে উত্তর দিতে হচ্ছে, বা এখানে ডেকেছেন বিধায় কথা বলতে হচ্ছে। আমি ফ্রম দ্য বিগিনিং একেবারে এই নির্বাচনটাকে নির্বাচন মনে করি না। লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, নির্বাচনের কোনো সংজ্ঞাতেই এটি পড়ে না। যেমন সংজ্ঞায় পড়েনি 2014, 2018, 2024 নির্বাচন। আমি একটু আশরাফ ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি নিজে নিয়ে এসে, আপনি তো প্রশ্ন করছেন, আমি একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে ফ্যাসিস্ট প্রশাসন এখন, হ্যাঁ, লেভেল প্লেইং ফ্যাসিস্টদের ফ্যাসিস্ট প্রশাসন ঘাপটি মেরে বসে আছে বলছে। ফ্যাসিস্ট প্রশাসন বলি নাই, বলছি আগের আমলে ফ্যাসিস্টদের যে সরকার ছিল, হাসিনা সরকার, তার লালিত পালিত তাদের সত্যসার যারা ছিল, তারা এখন এই প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে। হাই হাই, তাহলে আপনি 16-17 মাসে কি করলেন? না, কি করবে, এটা বিপ্লবী চেতনা কোথায় গেল? এত মানুষকে যে না। পরিবর্তন করা হলো, স্যাক করা হলো, বাদ দেওয়া হলো, রদ বদল করা হলো, তাহলে এই 17 মাসে এইগুলো কি হলো? না, কি হলো, 17 মাসে তো 8-9 মাস একটা ঐক্যমত্য কমিশনের গেছে না, এটা ওই জুলাই সনদের উপরে একটা যে আমি জানতে চাচ্ছি আপনাদের যে দাবি দেওয়া, আপনারা যে আপনাদের জোটের সঙ্গে অনেকে আছে যারা মব ক্রিয়েট করে, যারা জোর করে দাবি দেওয়া জানিয়ে ওকে সরাতে হবে, তাকে সরাতে হবে। আমি তো দেখেছি একমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ছাড়া আর মোটামুটি 70-80% চেঞ্জ হয়ে গেছে। এখন তো আপনি কি পুরো প্রশাসন চেঞ্জ করতে চান? তাহলে কিভাবে নিয়োগ প্রক্রিয়া দেবেন? আজকে রিটার্নিং অফিসার কারা হয় বলেন? আজকে ডিসি। তাহলে এটা কারা করছে? তাদের নিয়োগ দেওয়া, তাদেরকে তুমি বরখাস্ত করে নাই, বিভিন্ন জায়গায় তারা আছে, এবং ডিসি কিন্তু রিটার্নিং অফিসার চেঞ্জ করবেন। হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, চেঞ্জ করেন। তাহলে কি এই প্রশাসনের ভিতরে যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলছেন তাদের প্রেতাত্মা বসে আছে, নাকি সরকারের মধ্যে সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা? একটু ঝেড়ে কাশেন না, ঝেড়ে কাশেন। সরকারের মধ্যেও কিন্তু ফ্যাসিস্টদের প্রেতাত্মা আছে, সরকারের মধ্যেও আছে এবং সরকারের বাইরেও কারা আছে। কেন আপনারা আইডেন্টিফাই করে বলছেন না? কেন আপনারা প্রকাশ্যে বলছেন না? কেন লুকোচুরি করছেন? এইটা নিয়ে বিপ্লব ধরাতে গেলে তো এইটা নিয়ে যদি এইটা এক সময় এটা প্রকাশ পেয়ে যাবে তাদের কাছে। এক সময় কেন? আপনারা আগে থেকে বলেন। আগে তো বলছি 70% লোক এখন। আমি বলছি আপনারা কেন? আমাদেরকে বলা আছে 70%, কমপক্ষে 70% ওই আওয়ামী ফ্যাসিস্টদের প্রতাত্রা বিভিন্ন লেভেলে আপনার। তাহলে এই মানুষগুলো কি করবেন? আপনি রাতারাতি চেঞ্জ করে দিবেন? না, চেঞ্জ না, এদের শুদ্ধি অভিযান করবেন আপনি। যারা এই ধরনের একটা ঘটনা ঘটাইলো তারা যদি এখন ওই সব জায়গায় বসে থাকে, আগামী নির্বাচনে আমি জনরী সাহেবের অ্যান্সারে যাব, প্রশ্নের অ্যান্সারে। আপনার কাছে আমার যে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই 17 মাসে যে এত কিছু দেখলাম, বিচারপতি থেকে শুরু করে প্রশাসনের বা সচিবালয়ে, এই যে এবং পুলিশ প্রশাসনে বিসিএস ক্যাডারদেরও বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, পাশ করেছে হুট করে বাদ দিয়ে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। প্রশাসনে রদবদল হয়েছে, স্যাক করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাহলে এইগুলা কি আপনারা কি বলছেন আরো প্রয়োজন? আরো প্রয়োজন না। আমরা ধরুন ঐক্যমত্য কমিশনের সব দল নিয়ে কথা বলছি, সেখানেই বলছি যে আপনারা নির্বাচনের একটা সংস্কারের কথা ওখানে বলা হয়েছিল। এইটা কিন্তু আমরা কিন্তু সেখানে পরিষ্কার বলছি, লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা তৈরি করতে না পারেন, এই যারা মব সৃষ্টি করছে বন্ধ করতে না পারেন। প্লেইং ফিল্ড বলতে আপনারা বলছেন, যেমন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ একজনকে বিশেষ ব্যবস্থা নিরাপত্তা দেওয়া হচ্ছে, তেমন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ওটা একদিকে ওটা একটা অন্যতম বিশেষ। আর কি হইলো যে কাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে? আপনি মনে করেন মাহমুদুর রহমান মান্না এই দেশের একজন বিজ্ঞ রাজনীতিবিদ, ওনার নমিনেশন, উনি ওটাতে আমি আপনার সঙ্গে একমত। আমি সরকারকে ডিফেন্ড করছি না, আমি প্রশাসনকে ডিফেন্ড করছি না। আমি বলছি আপনারা কেন স্পষ্ট করে বলছেন না? কেন ঝেড়ে কাটছেন না? আমরা দাবি জানাইছি। আমরা যখন আপনি দেখছেন বোধহয় আমাদের ওই যে ঐক্যমত্য কমিশনের যে এটা করছি আমরা, সেখানে পরিষ্কার দেখছেন উনি একটা দলের দিকে তাকাই কথা বলতেন, হাঁটু কোমর ভাঙ্গা তারা। আমি পরিষ্কার বলছি আমরা নিরপেক্ষ না,
একটা দল না, একটা দল না, তিনটে দলের দিকে তাকিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। না না প্রধান বিএনপি, এনসিপি আর না না ওইখানে আমরা যারা গেছিলাম ওই যে ফরেন একাডেমিতে, সেখানে যে আলাপ হইলো একটা দলের দিকে তাকে উনি কি বলে না, একটা দল না, এখানে আমি একটু তিনটে দলের সাথে তিনটে দল, তিনটে দলে জামাত, ওই দলে জামাত ও বিএনপি বড় হইলো ওনারা আচ্ছা যাও, হ্যাঁ যা বলে